ইরান ইসরায়েল যুদ্ধে ভারত কতটা চিন্তায়? ইরান কি সত্যি পরমাণু বোমা বানাচ্ছে, নাকি পরমাণুর নাম করে ইরানকে শেষ করতে চায় আমেরিকা? সৌদি আরব কি পারবে এই ব্যালেন্সের খেলা চালিয়ে যেতে? ইসরায়েলের বিরুদ্ধে কি একজোট হতে পারে মুসলিম বিশ্ব? ইরান নাকি ইসরায়েল, কে বেশি খতরনাক? আমরা এখন কলকাতায় বসে, আমাদের দেশ ভারতবর্ষ থেকে ইরানের রাজধানী তেহরানের ডিস্টেন্স কম বেশি 2500 কিলোমিটার, আর ইসরায়েলের রাজধানী জেরুজালেমের ডিস্টেন্স এই 4000 কিলোমিটারের আশপাশে। তবু এই দুটো দেশ যুদ্ধ চালিয়ে যাচ্ছে, একে অপরের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ছুটছে, ড্রোন ছুটছে। পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে আমাদের মতো দেশের কাছে এই যুদ্ধের আঁচ অবশ্যই পড়বে। প্রতি বছর বিপুল পরিমাণে তেল আর গ্যাস আমদানি করতে হয় ভারত সরকারকে। আমাদের দেশের গ্যাস এবং তেলের চাহিদা বেশিরভাগটাই মেটায় হচ্ছে ইরাক, সৌদি আরব, রাশিয়া, ইউনাইটেড আরব এমিরেটসের মতো দেশগুলো। এই দেশগুলো থেকে আমাদের দেশে যে গ্যাস লাগে এবং তেলের যে চাহিদা সেগুলো আমদানি করতে হয়। এই সাপ্লাই কিভাবে সাপ্লাই হয়? এই সাপ্লাই প্রথমে হয় ট্যাঙ্কারে, তারপরে এই ট্যাঙ্কার স্থলপথে থেকে জলপথে আসে, এবং এই জলপথে আসার ব্যাপারটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট বা সব থেকে গুরুত্বপূর্ণ। একবার ছোট্ট করে আপনাদের দেখাই কিভাবে এটা আসে। তো প্রথমে ধরুন ভারত যে রাশিয়া থেকেই কিনুক, ইরাক থেকে কিনুক বা সৌদি আরব থেকেই কিনুক, যে কোনো যে গ্যাস এবং তেল এই পারস্য উপসাগর হয়ে আসতে হবে। এই পারস্য উপসাগর হয়ে আসতে গেলে একটা ছোট্ট প্রণালী আছে। এই ছোট্ট প্রণালী চিকেন স্নেকের মতো অনেকটা। এই প্রণালীটাকে আপনারা ভূগোলে পড়েছেন, আমরাও পড়েছি ছোটবেলায়, বলা হয় হরমুজ প্রণালী। এবং তারপরে এই প্রণালী দিয়ে এসে ওমান উপসাগরে পড়বে, তারপর আরব সাগরে এসে পড়বে। এই আরব সাগরের পাশেই হচ্ছে আমাদের এদিকে ভারতবর্ষ, এদিকে পাকিস্তান, আফগানিস্তান। এখানে যখন এসে পড়বে তখন হয় মুম্বাই বন্দর বা মহারাষ্ট্রের অন্য কোনো বন্দর বা গুজরাটের কোনো বন্দরে এসে এই তেল এবং প্রাকৃতিক গ্যাস আমাদের দেশে আসবে। প্রশ্নটা হচ্ছে যে এই হরমুজ প্রণালী এত ইম্পর্টেন্ট কেন? কারণ এই হচ্ছে ইরান। আপনারা যদি দেখেন, এই হচ্ছে ইরান, এবং এই হরমুজ প্রণালী কন্ট্রোল করে ইরান। যদিও ইউনাইটেড নেশনস অর্থাৎ রাষ্ট্রপুঞ্জের সনদে বলা আছে যে এই ধরনের প্রণালী কারোর অধিকার নয়, এটা সবার অধিকারে রয়েছে, পৃথিবীর সমস্ত দেশের অধিকারে আছে। কিন্তু যে স্ট্র্যাটেজিক লোকেশনে ইরান যেহেতু হরমুজ প্রণালীর খুব কাছে, সেহেতু ওরা এই জায়গাটাকে কন্ট্রোল করে বা নিয়ন্ত্রণ করে। শোনা যাচ্ছে ইরান নাকি হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। যদি হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দেয় তাহলে কিন্তু ভারত শুধু নয়, অন্যান্য দেশের ক্ষেত্রে একটা বড় বিপদ আসবে তেল এবং প্রাকৃতিক গ্যাসের। এই জায়গায় এখানে মাথায় রাখতে হবে, এই জায়গায় কিন্তু আমেরিকান নেভি পাহারায় থাকে। অর্থাৎ ইরান যদি কোনোভাবে হরমুজ প্রণালী বন্ধ করেন, আমেরিকা কিন্তু ব্যবসার কথা মাথায় রেখে চুপ করে বসে থাকবে না। সেক্ষেত্রে কিন্তু একটা বড় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাব আমরা। এই ঝামেলায় দিল্লির সব থেকে বড় সমস্যা কি? সব থেকে বড় সমস্যা হলো বিশ্ব রাজনীতিতে, বিশ্ব কূটনীতিতে আমাদের সঙ্গে যেমন তেহরানের সম্পর্ক ভালো, আমাদের সাথে ইসরায়েল অর্থাৎ জেরুজালেম অর্থাৎ ইসরায়েলের সম্পর্ক খুব ভালো। ইরান আমাদের মিত্র দেশ, একই সঙ্গে ইসরায়েল থেকে ভারত প্রচুর পরিমাণে অস্ত্র আমদানি করে। আমাদের যে সিস্টেম, ডিফেন্স সিস্টেমে ইসরায়েলের একটা বড় ভূমিকা আছে। এবং শুধু তাই নয়, এই দুটি দেশের সঙ্গে আমাদের বিপুল পরিমাণে বাণিজ্য চলে। এই গত বছরই ইরানে ভারত 124 কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে, আর ইসরায়েলে রপ্তানি করেছে প্রায় 215 কোটি ডলারের পণ্য। এছাড়া প্রতিরক্ষা ক্ষেত্রে যেটা বললাম যে দু দেশের সাথে আমাদের কৌশলগত বোঝাপড়া আছে, ইসরায়েলের প্রযুক্তি আমরা ব্যবহার করি, এবং দিল্লির কাছে দুদেশই খুব 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 ইম্পর্টেন্ট। তো ভারত চিরকাল এই দু দেশের মধ্যে ব্যালেন্স বজায় রেখে
বজায় রাখার চেষ্টা করেছে। কিন্তু যুদ্ধ যদি বেড়ে যায়, এই ব্যালেন্স কিন্তু ঘেঁটে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। যারা পশ্চিম এশিয়ার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পড়াশোনা করেন বা খোঁজ খবর রাখেন, তারা জানেন এই দুটি দেশ যে শেষ পর্যন্ত একদিন না একদিন যুদ্ধের নেমে যাবে, সেটা মোটামুটি জানা ছিল। কারণ ইসরায়েলের বিরুদ্ধে বহুদিন ধরে ইরান কিন্তু একটা ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে। নিজেরা হয়তো সরাসরি যুদ্ধে জড়ায়নি, মাঝে মাঝে দু একটা ক্ষেপণাস্ত্র এদিক ওদিক ছুঁড়েছে, কিন্তু ছোট ছোট গোষ্ঠীকে দিয়ে ইরান এই কাজটা করেছে। যেমন এটাকে প্রক্সি ওয়ার বলা হয়। যেমন ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার জন্য একাধিক জঙ্গি গোষ্ঠীকে মদত দেয় ইরান, এরকম একটা অভিযোগ রয়েছে। যেমন গাজায় রয়েছে হামাস, আপনারা জানেন হামাসের যে রোল, সেই রোলটা কী ধরনের রোল প্লে করে। লেবাননে রয়েছে হিজবুল্লাহ, ইয়েমেনে রয়েছে হুদি বলা হয় যাদেরকে। এই তিনটেই কিন্তু অত্যন্ত খতরনাক জঙ্গি গোষ্ঠী, যারা কিন্তু প্রতিনিয়ত ইসরায়েলকে বিব্রত এবং বিরক্ত করে চলেছে। তো এই জঙ্গি গোষ্ঠীগুলি এতটাই সক্রিয়, এদের হাতে ক্ষেপণাস্ত্র পর্যন্ত আছে। কারণ আপনারা জানেন হামাসের সঙ্গে যে ইসরায়েলের যে লড়াই হয়েছে, সেখানে হামাস কিন্তু ক্ষেপণাস্ত্রও ছুঁড়েছে। তো সারা বছর এদের বিরুদ্ধে লড়াই করতে হয় ইসরায়েলকে। এবং 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 200টা যুদ্ধবিমান যে ইসরায়েল পাঠালো ইরানে, এবং তারা বোমাবর্ষণ করে আসলো ইরানের বিভিন্ন জায়গায়। তো কি এমন হলো যে একসঙ্গে 200খানা বিমান পাঠাতে হলো, একটা দুটো নয়, যে ইরানের আকাশ সীমায়? কি এমন হলো? তার কারণ ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু আর আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুজনেরই দাবি পরমাণু বোমা তৈরি করছে ইরান, এবং যা পশ্চিম এশিয়া শুধু নয়, গোটা পৃথিবীর পক্ষে অত্যন্ত বিপজ্জনক। তাই ইরানকে সবক শেখাতেই হবে। এর নিপক্ষ যুক্তিটা কি? পৃথিবী জুড়ে কারা কারা পরমাণু অস্ত্র বানাচ্ছে এবং পরমাণু অস্ত্রের পরীক্ষা করছে, সেটা নিয়ন্ত্রণ করার জন্য, নজরদারি করার জন্য একটা সংস্থা আছে, তার নাম ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। তাদের সাম্প্রতিক যে রিপোর্ট, সেই রিপোর্ট বলছে উচ্চমানের ইউরেনিয়াম তৈরি করছে ইরান। 60% পিউরিটির দিকে তারা চলে গেছে। 90% হলেই ইরান পরমাণু অস্ত্র বানিয়ে ফেলতে পারবে, এবং সেটা 1 মাসও হতে পারে, 2 মাসও হতে পারে, 1 বছরের বেশি কখনোই হবে না। তার কারণ ইরান এতটাই এগিয়ে আছে। এতেই এজেন্সির রিপোর্ট এতেই থেমে থাকেনি। তারা বলছে ইরানের এমন 3টি জায়গায় যে পরমাণু সংক্রান্ত সরঞ্জাম মজুত করা হচ্ছে, যে সেগুলো অত্যন্ত উদ্বেগের। তার মধ্যে একটা রয়েছে পাহাড়ের নিচে একটা গোপন ঘাঁটিতে, যেখান থেকে প্রধানত পরমাণু অস্ত্রের কাজ চলছে ইরানের। এর আগেও কিন্তু ইরাকের বিরুদ্ধে একই সঙ্গে অভিযোগ এনেছিল, এবং আপনাদের মনে আছে যে মধ্য এশিয়ায়, এই পশ্চিম এশিয়ায় ইরাকের সঙ্গে যে যুদ্ধ হয়েছিল এবং সাদ্দাম হোসেনকে মারা হয়েছিল এই পরমাণু অস্ত্রের কথা বলেই, যদিও পরবর্তীকালে পরমাণু অস্ত্র কিন্তু পাওয়া যায়নি। কিন্তু ইরান অনেকটা এগিয়ে গেছে, এরকম ধরনের কথা বলা হচ্ছে। এবং তার প্রত্যুত্তরেই ইসরায়েল যে অপারেশনটা লঞ্চ করেছে, সেটা হচ্ছে রাইজিং লায়ন, অর্থাৎ তারা ইরানকে সবক শেখানোর জন্য রাইজিং লায়ন লঞ্চ করলো। প্রধানত ইরানের সেনাকর্তা এবং পরমাণু বিজ্ঞানী যারা আছেন, তাদেরকেই টার্গেট করা হয়েছে, এবং অনেককে মারতেও পেরেছে ইসরায়েল। এবং এটা যদি তারা করতে পারে, তাদের প্ল্যানটা এটাই, তাহলে ইরানের পরমাণু পরীক্ষা অনেকটা পিছিয়ে দেওয়া সম্ভব হবে, এবং অনেকটা তারা পিছিয়ে যাবে। এবং এটাই ছিল ইসরায়েলের 1 পয়েন্ট টার্গেট এবং আমেরিকার 1 পয়েন্ট টার্গেট। আর এই ইরান এবং ইসরায়েলের যে সংঘাত, এই সংঘাতে সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে মোসাদের ভূমিকা। মোসাদটা কি? পৃথিবীতে যে বিখ্যাত দেশগুলো আছে, সেই দেশের গুপ্তচর এজেন্সিগুলোর একটি নাম আছে। ইসরায়েলের যে এজেন্সি, তার নাম মোসাদ, এবং তাকে বলা হয় পৃথিবীর সবথেকে শক্তিশালী এবং অত্যন্ত পাওয়ারফুল এজেন্সি। আপনারা যদি জানেন যে ইসরায়েল দেশটার জনসংখ্যা 1 কোটির মতন, 1 কোটির আশেপাশে, তার মানে কলকাতা শহরের জনসংখ্যার থেকেও কম, কিন্তু তা সত্ত্বেও ইসরায়েলের হাতে কিন্তু শক্তিশালী
সামরিক সরঞ্জাম রয়েছে তা শুধু নয়, তাদের কাছে মোসাদের মতো একটা অত্যন্ত পাওয়ারফুল এজেন্সি রয়েছে। তো অনেকে বলছেন যে ইরানে যে হামলা ইসরায়েল চালিয়েছে এর পেছনে মোসাদের একটা বড় ভূমিকা ছিল। কি করেছিল মোসাদ? মোসাদ অনেক আগে থেকে, অনেক বছর ধরে পরিকল্পনা করে ইরানের ভেতরে কিন্তু ড্রোন মজুদ রেখে দিয়েছিল। অর্থাৎ ইরানের ভেতর থেকে উড়বে এবং ইরানকেই আঘাত করবে, সেরকম ড্রোন মজুদ করে রেখেছিল, ড্রোন ঘাঁটি তৈরি করেছিল এবং পরমাণু গবেষণার জায়গাগুলোকে খুঁজে খুঁজে চিহ্নিত করে রেখে দিয়েছিল। এবং তারপরে এই ড্রোনকে অ্যাক্টিভ করে ড্রোন দিয়ে পরমাণু কেন্দ্রের উপর আঘাত এনেছে। শুধু তাই নয়, তারা কিন্তু যারা পরমাণু বিজ্ঞানী তাদের টার্গেটও আঘাত এনেছে এবং যারা সামরিক কর্তা তাদেরকে একজোট করে একটা জায়গায় এনেছিল এবং সেখানেও হামলা এনেছে। এই গোটা হামলার পিছনে মোসাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রয়েছে। যুদ্ধ হলে না, যুদ্ধ হচ্ছে, একটা প্রশ্ন ওঠা অত্যন্ত স্বাভাবিক। এই যুদ্ধে কে জিতবে? প্রথম কথা, আজকের যে যুদ্ধ, আজকালকার যে যুদ্ধ, সেই যুদ্ধ একদিনে শেষ হওয়ার যুদ্ধ নয়। আপনারা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ দেখছেন, বছরের পর বছর ধরে চলে আসছে। ইরান তো অনেক শক্তিশালী জায়গা, শক্তিশালী দেশ, সুতরাং এই যুদ্ধ একদিনে শেষ হবে না। কিন্তু মুখোমুখি সংঘাতে কে এগিয়ে, ইরান না ইসরায়েল? ইরান অনেক বড় একটা দেশ, ইসরায়েল কিন্তু তার তুলনায় অনেক ছোট একটা দেশ। ইরানের সৈন্যবাহিনী বিশাল বড়, ইসরায়েল থেকে অনেক বড়। ইরানের কাছে অনেক বেশি ট্যাঙ্ক রয়েছে, ইরানের কাছে অনেক বেশি নৌবাহিনী রয়েছে। কিন্তু বিষয়টা তা নয়, বিষয়টা হলো আজকালকার যুদ্ধ ইরান এবং ইসরায়েলের সীমানা কিন্তু নেই। অর্থাৎ দুটি দেশের দূরত্ব কয়েক হাজার কিলোমিটার দূরে, অর্থাৎ মাঝখানে অনেকগুলো দেশ পেরিয়ে আসতে হবে। সুতরাং ট্যাঙ্ক বা সশস্ত্র পদাতিক বাহিনী যুদ্ধ সরাসরি করতে পারবে না, অর্থাৎ সেই যুদ্ধের কোনো সম্ভাবনা নেই। যুদ্ধ কোথায় হবে? যুদ্ধ হবে আকাশে, ফাইটার জেটে, ড্রোনের যুদ্ধ হবে। এবং এই যুদ্ধে কিন্তু ইসরায়েল ইরানের থেকে অনেক 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 মাইল এগিয়ে রয়েছে। কারণটা কি? কারণ ইসরায়েলের হাতে রয়েছে অত্যাধুনিক শক্তিশালী কামিকাজে ড্রোন। প্রায় 350-র মতো ফাইটার জেট রয়েছে ইসরায়েলের কাছে, যা পৃথিবীর অনেক শক্তিশালী দেশের কাছেও নেই। প্রায় 350-র মতো ফাইটার জেট রয়েছে, তাদের মধ্যে রয়েছে F-35, যেটা আমি একদিন দেখিয়েছিলাম। F-35-এর মতো 5th জেনারেশন ফাইটার জেট। এই 5th জেনারেশন ফাইটার জেট F-35 আর প্রযুক্তি, সার্ভেলেন্স, সাইবার যুদ্ধে ইসরায়েলের মোকাবিলা করার ক্ষমতা পৃথিবীর কটা দেশের আছে সন্দেহ। আর সবথেকে বড় বিষয়, যুদ্ধের খরচ। প্রতি বছর যুদ্ধ, সামরিক সরঞ্জাম এইসব মিলিয়ে ইসরায়েল খরচ করে প্রায় $6,500 কোটি। আর এর পাশাপাশি আমেরিকা ইসরায়েলকে মিলিটারি খাতে অনুদান দেয় $2,000 কোটি। ফলে টাকার অভাব কিন্তু ইসরায়েলের কাছে নেই। ইরান আপাতত ক্ষতবিক্ষত হলো, যে ইরান যে একেবারে ছেড়ে দেওয়ার পাত্র তা তো নয়, ক্ষতবিক্ষত হলো। তারাও কিন্তু ইসরায়েলকে যে কোনো সময় ধাক্কা দিতে পারে। আপনারা দেখেছেন কয়েকদিন আগেই ইসরায়েলের দুর্ভেদ্য এয়ারডোম, অর্থাৎ আকাশ প্রতিরোধী ব্যবস্থাকে ভেঙে দিয়ে ইরানের কিন্তু মিসাইল কিন্তু ইসরায়েলে আঘাত করেছে। তাদের কাছেও এমন এমন ক্ষেপণাস্ত্র আছে যা 1,500 কিলোমিটার পাল্লা দিয়ে তেল আবিব, জেরুজালেম, ইসরায়েলের শহরগুলোকে অ্যাটাক করতে পারে। পাশাপাশি ইরান কিন্তু আশপাশের জঙ্গি গোষ্ঠীগুলো, যেমন হামাস অবশ্য খুবই খারাপ অবস্থা, হিজবুল্লাহ, হুদি, এদেরকে কিন্তু অ্যাক্টিভ করে ছোটোভাবে ইসরায়েলের ভেতর আক্রমণ হানতে পারে। এই যুদ্ধে সবথেকে গুরুত্বপূর্ণ যার ভূমিকা হওয়া উচিত বা হবে, সে হচ্ছে সৌদি আরব। সৌদি আরব কি করবে? দেখুন, এই যুদ্ধে আমেরিকার ভূমিকা কোন দিকে থাকবে তা নিয়ে কারো কোনো সন্দেহের অবকাশ নেই। কারণ আমেরিকা সরাসরি জানিয়েছে যে তারা এই যুদ্ধে ইসরায়েলের পাশে থাকবে। আর ট্রাম্প তো সরাসরি হুমকি দিয়ে রেখেছে যে ইরান যদি একজনও আমেরিকানের গায়ে হাত দেয় তাহলে তার থেকে খারাপ কিছু হবে না। অর্থাৎ আমেরিকা সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। এখন সৌদি আরব ইম্পর্টেন্ট হচ্ছে কেন? সৌদি হচ্ছে মুসলিম বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ। পৃথিবীতে যে কোনো মুসলিম কান্ট্রি আছে, সৌদি আরবের মতো পাওয়ারফুল, পয়সা থেকে শুরু করে সব দিক থেকে খুব কম দেশই আছে। তারা কি ভাবছে? সৌদি চিরকালই ব্যালেন্স করে চলে,
কারণ সৌদি আরব হচ্ছে মুসলিম বিশ্বের নেতা, যে তারাই মুসলিম বিশ্বকে কন্ট্রোল করে এখনো পর্যন্ত, কিন্তু প্রতিদ্বন্দ্বী উঠে আসছে তুরস্ক। তো আবার সৌদি তারা মুসলিম বিশ্বকে যেমন কন্ট্রোল করে, আবার আমেরিকার সাথে অত্যন্ত সুসম্পর্ক রেখে চলে। পাশাপাশি বহু ক্ষেত্রে বহু সমস্যার সমাধানে আমেরিকা বা ইসরায়েলের মধ্যে বা আমেরিকা ইসরায়েলের সঙ্গে অন্য দেশের মধ্যস্থতাও কিন্তু সৌদি আরব করে। যেমন গাজার ঘটনা নিয়ে সৌদি আরবের মধ্যস্থতার কথা আপনারা জানেন। আবার সৌদি নিজের দেশের আকাশপথও ইসরায়েলের মতো দেশ যারা শত্রু দেশ তাদের জন্য খুলেও দেয়। অর্থাৎ সৌদি মুসলিম কান্ট্রি হলেও একটা ব্যালেন্সের খেলা, অর্থাৎ ভারসাম্যের নীতি নিয়ে চলছে এই পশ্চিম এশিয়ায়। ইরানের সাথে সৌদির সম্পর্ক খুব মসৃণ এ কথা আমি বলবো না, অত্যন্ত খারাপ যেমন নয়, মসৃণও নয়। এর একটা ধর্মীয় কারণ আছে। তার কারণ ইরান প্রধানত শিয়া, অর্থাৎ মুসলিমদের মধ্যে যে দুটি ভাগ আছে শিয়া এবং সুন্নি, ইরান প্রধানত শিয়া দেশ। শিয়া মুসলিমরা সংখ্যাই ইরানে বেশি, আর সৌদি আরবে সুন্নি মুসলিমদের সংখ্যা বেশি। সুতরাং শিয়া সুন্নির যে লড়াই, যা বহু বছর ধরে আবহমানকাল ধরে হয়ে আসছে, সেই লড়াইয়ের কিন্তু ইরানের সাথে সৌদির সম্পর্ক খুব মসৃণ নয় এবং বিবাদের ইতিহাসও রয়েছে। তো এই কারণে ইরান সৌদি মাঝে মধ্যে যে শত্রু আমার বন্ধু এই কথা ভেবে ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু ইরান ইসরায়েল যুদ্ধ বাড়তে থাকলে মুসলিম দেশগুলো কি করবে? তারা অবধারিতভাবে ইরানের পক্ষে দাঁড়াতে বাধ্য হবে। কারণ ইরানের ধর্মীয় নেতা, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি কিন্তু সরাসরি এটা ধর্মযুদ্ধের ডাক দিয়েছেন এবং তিনি কিন্তু বলেছেন যে মুসলিমদের কিন্তু সংকটে, এবং এই ধরনের ডাক যদি আসে তখন ছোট ছোট মুসলিম দেশ যারা আছে তারা কি করবে? তারা তাদের কর্তৃত্ব কি সৌদির হাত থেকে বেরিয়ে যাবে না? সৌদিকে বড় দাদা হিসেবে মনে করা এইসব দেশগুলো তারা কি সৌদির বিরুদ্ধাচরণ করবে না? একই সঙ্গে সৌদির যেসব ক্যাম্পগুলো রয়েছে সেখানে জঙ্গি গোষ্ঠীগুলি যদি হানা দেয় সেটা সৌদির পক্ষেও কিন্তু বিপজ্জনক হয়ে যাবে। সুতরাং সৌদির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্যাম রাখি না কুল রাখি, অর্থাৎ দুধারী তলোয়ার, এদিকেও গেড়ে কাটবে ওদিকেও গেড়ে কাটবে। সৌদির রোল কী হবে তা অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং ইসরায়েলের পাশে ইতিমধ্যেই আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানির মতো দেশ দাঁড়িয়ে গেছে। চীন চিরকালই আমেরিকা যেদিকে থাকবে উল্টো দিকে থাকবে, এ নিয়ে সন্দেহ নেই। পাশাপাশি রাশিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ, কারণ রাশিয়ার সাথেও কিন্তু ইরানের একটা অত্যন্ত মিত্রতা রয়েছে, যে কারণে ডোনাল্ড ট্রাম্প প্রায় 1-1.5 ঘন্টা ধরে পুতিনের সাথে কথা বলেছেন এবং এই যুদ্ধ থামানোর চেষ্টা করা উচিত বলে পুতিনও মনে করছেন। তার কারণ রাশিয়া কিন্তু ইরানকে ছেড়ে দিতে পারবে না। তার কারণ আমরা যদি এই যুদ্ধ দেখি, রাশিয়ার সাথে ইউক্রেন যুদ্ধ, সেই যুদ্ধে কিন্তু ইরান কিন্তু রাশিয়াকে সাহায্য করেছে। সুতরাং রাশিয়া কিন্তু এক্ষুনি ইরানের পাশ থেকে সরে যাবে বলে মনে হয় না। রইল আমাদের প্রতিবেশী পাকিস্তান, তারা কি করবে? গোটা পৃথিবীতে যাদের হাতে পরমাণু অস্ত্র আছে, একমাত্র মুসলিম দেশ যাতে পরমাণু অস্ত্র আছে যে হচ্ছে পাকিস্তান। পাকিস্তান ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশ, মুসলিম কান্ট্রি, তাদের হাতে পরমাণু অস্ত্র নেই। তো ইরানের দাবি, ইরান ইতিমধ্যেই দাবি করেছে যদি কোনোভাবে ইরানের ওপর পরমাণু অ্যাটাক হয়, তাহলে ইসরায়েল যদি পরমাণু অ্যাটাক করে তাহলে পাকিস্তান ইরানের হয়ে পরমাণু অ্যাটাক করবে। এ দাবি ইরানের। পাকিস্তান কি সত্যি তাই করবে? পরমাণু যুদ্ধ বেঁধে গেলে সক্রিয় ভূমিকা নেবে ইসলামাবাদ কি কোনোভাবে ইরানের পক্ষে দাঁড়িয়ে, তেহরানের পাশে দাঁড়িয়ে গোটা পৃথিবীর বিরাগভাজন হবে? ইরান এবং ইসরায়েল এই দ্বৈরথে যে যদি পাকিস্তান কোনোভাবে ইরানের পাশে দাঁড়ায়, বাকি দেশগুলো যারা পাকিস্তানকে মদদ দেয়, আমেরিকা থেকে শুরু করে অন্যান্য দেশ, তাদের ভূমিকা কী হবে? তারাই পাকিস্তানকে কিভাবে দেখবে সেটাও কিন্তু দেখার। তার কারণে একটা বিষয় অত্যন্ত পরিষ্কার যে যুদ্ধটা যদিও শুরু হয়েছে পরমাণু অস্ত্রকে কেন্দ্র করে, পরমাণু অস্ত্রের পরীক্ষাকে কেন্দ্র করে শুধু নয়, তার প্রস্তুতিকে কেন্দ্র করে,
এই যুদ্ধ কিন্তু পরমাণু অস্ত্রের যুদ্ধে থেমে থাকবে না। এই যুদ্ধ কিন্তু ধর্মযুদ্ধের দিকেই গড়াচ্ছে। কারণ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খমেনি যেভাবে ডাক দিচ্ছেন মুসলিম বিশ্বকে এক হওয়ার, সুতরাং একদিকে ইহুদি, একদিকে খ্রিস্টান সম্প্রদায়, আরেকদিকে মুসলমান সম্প্রদায়, যে সমস্ত মুসলিমরা যদি একজোট হয়ে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ায়, তখন খ্রিস্টান সম্প্রদায় এবং ইহুদি তারা আরেকটা যুদ্ধ সব মিলিয়ে একটা আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে কি এগিয়ে যাচ্ছি না? চিন্তা কিন্তু যথেষ্টই রয়েছে।